চতুর্দিকে সম্ভাবনার কথা আলোচনা হলেও বাংলাদেশের বিভিন্ন পক্ষের কথাবার্তাতে সম্ভাবনা উকিঝুঁকি দিলেও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বাংলাদেশের তারা বলছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হয়ে গেছে এবং তারা সরকারের সোর্সেই বলছে যে এই সফর বাতিল হয়ে গেছে। আমরা দেখেছি যে শুক্রবারে ভারতের রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে শনিবারকে সংরক্ষিত রাখা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে গার্ড অফ অনার দেওয়া হবে সেটার রিহার্সেল হবে শনিবারে, সেই জন্য নিয়মিত কার্যক্রম বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞপ্তি উইথড্র করে নেওয়া হয়েছিল। তখনই আমরা নিশ্চিত হয়েছিলাম যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার, এমনকি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির তিনিও বলেছেন যে অগ্রগতি হবে, অগ্রগতি হলে অর্থাৎ আজকে নাগাদ অগ্রগতি হলে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সফর হতে পারে, এরকম বক্তব্য দিয়েছিলেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে সফর বাতিল হয়ে গেছে। চলুন একটু ভেতরে ঢুকি যে এই সফর বাতিলের ফলে কার লাভ হলো, কার ক্ষতি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বাতিল হয়ে যাওয়ার তথ্য দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং তারা যে শিরোনামটা করছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে প্রধানমন্ত্রী দিল্লি সফর বাতিল করে ভারতকে কি বার্তা দিল বাংলাদেশ। এই শিরোনামই বলে যে বাতিল করা হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা কি বলবো যে গবেষণাধর্মী একটা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছে যে বাংলাদেশ আসলে কি বার্তা দিতে চেয়েছে এবং দিল্লির প্রস্তাবে ঢাকার শর্ত, যেটা আমরা জানি যে দিল্লি চেয়েছিল সেপ্টেম্বরে ব্রিক্সের আগেই অর্থাৎ আগস্টের শেষেই দ্বিপাক্ষিক সফরের আয়োজন করতে, এমনকি ঢাকায় নিযুক্ত দীনেশ ত্রিবেদী স্বয়ং মোদির সঙ্গে জরুরি বৈঠক করে এসে নতুন তারিখের প্রস্তুতিও নিচ্ছিলেন। চতুর্দিকে আয়োজন চলছিল। সেই আয়োজনের মাঝে শর্ত স্পষ্ট হয়ে ওঠে। প্রথম শর্ত, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ অন্যদের ফেরত দিতে হবে। দ্বিতীয় শর্তে হাদি হত্যাকাণ্ডের 2 আসামিকে ফেরত দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে ঢাকা এখন দিল্লির উত্তরের অপেক্ষায়। অবশ্য শনিবার নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলাপ আলোচনা চলছে। বলা হচ্ছে যে কেন এই ক্ষোভ ও কঠোর শর্ত। প্রশ্ন উঠতে পারে কেন হুট করে ঢাকার এই কঠোর অবস্থান। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে এর নেপথ্যে 3টি কারণ রয়েছে। কোন 3টি কারণ? দিল্লিতে 1 নম্বর, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা একটা কারণ। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 5 আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য, প্রেস কনফারেন্স ঢাকাকে ক্ষুব্ধ করে। বাংলাদেশ একে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির উপরে হস্তক্ষেপ মনে করে। 2 নম্বর, হাসিনা কার্ড নিয়ে অবিশ্বাস, ভারত হাসিনা কার্ড খেলতে পারে, এই অবিশ্বাসটা বাংলাদেশের কাছে একটা বড় ফ্যাক্ট। সরকারের পক্ষ থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই একই সাথে হাসিনা কার্ড খেলা এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, এই 2 জিনিস একসাথে চলতে পারে না। 3 নম্বর, সম্পর্কের পুনর্বিন্যাস বা রিসেট। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে কূটনীতিতে সার্বভৌম সমতা এবং জাতীয় মর্যাদা রক্ষা ছাড়া কোনো আলোচনা হবে না। ঢাকা চাই খেলার আগে খেলার নিয়ম ঠিক করতে। বাংলাদেশের কৌশলগত চাল, এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলছে। বাংলাদেশের এই শর্ত দেওয়া কতটা বাস্তবসম্মত? বিশ্লেষকদের মতে এটি নিয়ে 2টি ভিন্ন মতামত রয়েছে। এক পক্ষ বলছে ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়া বহু নেতা আছেন যাদের কখনোই ফেরত পাঠানো হয়নি, যেমন তিব্বতের দালাই লামা। তাই হুট করে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা জানা সত্ত্বেও এ ধরনের শর্ত দিয়ে বৈঠক আটকে দেওয়া সম্পর্কে গভীর জটিলতা তৈরি করতে পারে। সম্পর্কে জটিলতা আসবে 2 দেশের সম্পর্কে। এতে সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন বা জ্বালানি চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ঝুলে যেতে পারে। তবে সাবেক কূটনীতিকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশ ফার্স্ট পলিসির অংশ। এতদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে দিল্লির যে বিশেষ ঘনিষ্ঠতা ছিল তা থেকে বেরিয়ে এসে পুরো সম্পর্কের ভিত্তিটাকেই এখন নতুন করে রিসেট করতে চাইছে বাংলাদেশ।
বাংলাদেশ ভারতের সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি? তাহলে কি দিল্লি এবং ঢাকার সম্পর্কে একদম অচল অবস্থা তৈরি হয়ে গেল? কূটনীতিকরা মনে করছেন সম্পর্ক একেবারে আটকে যাওয়ার পথ এখনো তৈরি হয়নি, কারণ বাংলাদেশ এখন আর একক নির্ভরতার রাজনীতিতে নেই। একদিকে পাকিস্তানের সাথে বাণিজ্য ও কানেক্টিভিটি বৃদ্ধি, অন্যদিকে চীনের সঙ্গে 2+2 কৌশলগত অংশীদারিত্ব, সব মিলিয়ে ঢাকা নিজের ভূ রাজনৈতিক দর কষাকষির জায়গা অনেক শক্তিশালী করছে, এরকম কূটনীতিকরা বলছেন। দিল্লিকেও এখন বুঝতে হবে যে বাংলাদেশের পুরনো রাজনীতি নেই, তাদেরও নতুন সম্পর্কর বাস্তবতা মানে টেবিলে এনে সেই সম্পর্কের বাস্তবতা মেনে নিয়ে টেবিলে বসতে হবে। ভারত এবং বাংলাদেশের সীমান্ত এবং ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্বের কারণে আলোচনা কোনো না কোনো সময় ফের শুরু করতেই হবে। তবে শীর্ষ বৈঠকের আগে ঢাকার দেওয়া এই শর্ত এবং শক্ত অবস্থান প্রমাণ করে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানে পত্রিকা সেকশন যে নিউজটা করেছে, এই নিউজটা কে লিখেছেন তার নাম প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব মতামত যখন তারা সরকারকে খুশি করার জন্য মানে প্রকাশ করছে, তখন আমাদের একটু ভাবতে হবে যে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিককে সালমান এফ রহমানকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে পরে যার অবস্থান তৈরি হয়ে গিয়েছিল আওয়ামী লীগে এবং সরকারের সব থেকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এখন তাহলে বিএনপি সরকারকে এত খুশি করতে চাইছে কেন? বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমের ক্যারেক্টার এরকমই প্লে করতে আমরা দেখছি। অর্থাৎ মানে এখনই যে প্রথম দেখছি তা নয়, আগেও আমরা আওয়ামী লীগের সময়ও গণমাধ্যমগুলো আওয়ামী লীগের মানে কিভাবে তাদেরকে তেল মারা যায় সেই চেষ্টা করেছে, এখনও তাই করছে, ডক্টর ইউনূসের আমলে তাই করেছে। তারা বলছে বিভিন্ন কূটনীতিকদের কথা বলে, কিন্তু কোন কূটনীতিক এই মন্তব্য দিচ্ছেন তাদের নাম বলছে না। কূটনীতিকদের কথা বলছে যে এটা বাংলাদেশ প্রমাণ করেছে এখন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা শক্তি, কিন্তু এটা ভাবছে না যে এটাকে ভারত কিভাবে দেখবে। এখন ভারতের চাইতে আমরা কি অনেক বেশি শক্তিশালী ক্ষমতাধর দেশ হয়ে গেলাম? এবং আমরা কি মনে করছি যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আমাদেরকে অনেক বেশি ক্ষমতাধর করে ফেলেছে? আমার মনে হয় যে যদি কোনো কূটনৈতিক বিশ্লেষণ এই ভাবনাটা ভেবে থাকেন, তাহলে তিনি হয় ভুলের স্বর্গরাজ্যে আছেন, অথবা তিনি কট্টরপন্থী পাকিস্তানপন্থী একজন মানুষ এবং ভারত বিরোধী একজন মানুষ। কোনো পন্থী হয়ে নিরপেক্ষ কথা বলা যায় না। নিরপেক্ষ অবস্থান থেকে যদি আপনি বিবেচনা করেন, পাকিস্তান আমার প্রতিবেশী না, ভারত আমার প্রতিবেশী, মায়ানমার আমার প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক না রেখে, যে আমার প্রতিবেশী না, যার দূরত্ব আমার সীমান্ত থেকে অনেক দূরে, তার সঙ্গে বন্ধুত্ব করে প্রতিবেশীকে খেপিয়ে আমি কতটা লাভবান হব, কূটনীতি কি বলে, সেই সকল কূটনৈতিক বিশেষজ্ঞদের মগজ কি বলে, এই ভাবনাগুলো অনেককেই ভাবতে হবে। এই কথাগুলো বাংলাদেশের কূটনীতিকদের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যখন বলছে যে আমরা জিতে গেলাম, তখন ভারতের প্রখ্যাত গণমাধ্যম কর্মী সাংবাদিক গৌতম লাহিড়ী তাকে গত রাতে বলতে শুনলাম যে সিদ্ধান্ত বাংলাদেশ নিচ্ছে কিংবা প্রধানমন্ত্রী নিচ্ছেন ভারত সফর না করার, সেই সিদ্ধান্তটা আসলে প্রধানমন্ত্রীর না। যে কোনোভাবেই তিনি পারিপার্শ্বিকতার কারণে বাধ্য হচ্ছেন। উগ্রপন্থা এতটাই জেঁকে বসেছে বাংলাদেশে, সেই উগ্রপন্থাকে টপকে তিনি এই সিদ্ধান্ত নিতে পারছেন না যে সফর করতে হবে। অর্থাৎ তিনি দাবি করছেন বাংলাদেশে উগ্রপন্থা এবং পাকিস্তান পন্থা এতটাই ক্ষমতাধর হয়ে গেছে যে প্রধানমন্ত্রীও সিদ্ধান্ত নিতে পারছেন না, তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখাতে পারছেন না এই ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে। কারণ ভারতের সঙ্গে সম্পর্ক যদি তারেক রহমান ডক্টর ইউনূসের নষ্ট করা সম্পর্ক যদি ভালো করার উদ্যোগ নেন, তাহলে ডক্টর ইউনূসপন্থী যারা বাংলাদেশে আছেন তাদের তো মাথায় হাত পড়বে, তাদের মাথা নষ্ট হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। সুতরাং যে কোনোভাবে বিএনপি সরকারকে ছলে বলে কলে কৌশলে বাধ্য করা যে কোনোভাবেই না ভারতের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, শত্রুতা করতে হবে, এটা যদি প্রতিষ্ঠিত করা যায়,
তাহলে তো মানে বিএনপির জন্য এটা খুব একটা শুভবার্তা হবে না। যে কোনোভাবেই যে কোনো সংকট তৈরি হবে, আর সংকট যখন তৈরি হবে তখন ওই ঘাপটি মেরে থাকা পক্ষ, যে ডক্টর ইউনূসকে বিএনপি সরকার রাষ্ট্রপতি বানায়নি, তাকে সম্মান জানানোর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে তারা ভাবেনি, সেই পক্ষ তো চাইবেই বিএনপি সরকারকে কিভাবে পরাস্ত করা যায় সেটা আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে, নানাভাবে। সরকারকে ব্যর্থ করতে পারলেই তো তারা উল্লাসে মেতে উঠবে যে সরকার ব্যর্থ, সুতরাং তোমরা গদি থেকে নামো। যেমন আজকে এক মহানেতার কণ্ঠে কিন্তু এরকম সুর বেজেই উঠেছে। আমরা শুনেছি যে 24ই কিন্তু শেষ নয়, ওটা মাত্র রিহার্সেল ছিল। 24-এর আন্দোলন রিহার্সেল ছিল, মূল আন্দোলন কিংবা মূল যে খেলা, সেই খেলা এখনো বাকি। কার উদ্দেশ্যে বলছেন এই কথাটা? এটা কি বিএনপি সরকার বোঝে না? আমার মনে হয় বোঝে। এবং তারেক রহমান, জিয়াপুত্র তারেক রহমান, যার ধমনীতে আছে দেশ শাসনের ব্যাপার, তিনি বুঝবেন না এই ব্যাপারগুলো। সেটা যারা ভাবেন তারা বোকার স্বর্গরাজ্যে বাস করছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই সফর বাতিল করা, এবং যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে বাতিল করার ব্যাপার থাকে, তাহলে আমরা লাভবান হলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতে, নাকি ক্ষতিগ্রস্ত হলাম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।